সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। ছাত্র জনতা রাজনৈতিক শক্তিগুলোর এক ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটানো গেছে 5 আগস্ট। কিন্তু এরপর রাষ্ট্রপতি পরিবর্তন, সংবিধান বাতিল ও জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির সঙ্গে অনেক মতপার্থক্য দেখা গেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। পাল্টাপাল্টি কথার লড়াইও চলছে তাদের মধ্যে। এরই মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের অথবা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর ভুল বোঝাবুঝির কাম্য নয়। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ভুল বোঝাবুঝির রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি, এবং মোহাম্মদ মিরাজ মিয়া, সহ মুখপাত্র, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের দুজনকেই স্বাগতম আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে হবে বেইমানি, বলছে বিএনপি। নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেল দুদক, অর্থ আত্মসাতের অভিযোগ, অনুসন্ধান শুরু। এসকে সুরের লকারে মিলল প্রায় $2.25 লাখ ও ইউরো সহ 1 কেজি স্বর্ণ। বাংলাদেশিদের চিকিৎসায় ভারতের বিকল্প হিসেবে চীনকে ভাবছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বেইজিংকে ভিসা সহজ করা ও ফি কমানোর আহ্বান। আমরা আলোচনায় আসতে চাই। শুরুতেই নিপুণ রায় চৌধুরী, আপনাকে দিয়েই শুরু করি আলোচনা। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন। তিনি প্রথম আলোর সঙ্গে কথোপকথনে বলেছেন যে এবছরই নির্বাচন হওয়া উচিত। অন্যদিকে সরকার কিন্তু এক ধরনের বলেছে যে এই বছর স্বল্প সংস্কার করলে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, একটু বৃহৎ আকারে সংস্কার করলে আগামী বছর জুন নাগাদ। তো আপনারা কি আসলে স্বল্প সংস্কারের পরেই নির্বাচন চাচ্ছেন? তাহলে এটা স্পষ্ট হলো নাকি? ধন্যবাদ আপনাকে। সেই সাথে আজকে সম্মানিত আলোচক মিরাজকে শুভেচ্ছা জানাচ্ছি, সম্মানিত দর্শক যারা দেখছেন শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমাদের দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত, তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এখন এই 17 বছর যাবৎ একটি ফ্যাসিস্ট সরকার থাকার কারণে দলীয়করণ করা হয়েছে, এক নায়কতন্ত্র কায়েম করা হয়েছে, এবং তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যত ধরনের সেক্টর আছে সব সেক্টরকে কলঙ্কিত করা হয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল এবং জনতা এবং ছাত্র জনতা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু স্বৈরাচারের পতন হয়েছে। তার মূল লক্ষ্যটা কি? যে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করা, এবং প্রত্যাশার জায়গাটা কি? যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার কিংবা রাষ্ট্রের মালিক যে জনগণ, সে মালিকানা জনগণ ফিরে পেতে চায়। সেই ফিরিয়ে দেওয়ার পদ্ধতিটা কোনটা? আপনার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। এবং এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের প্রত্যাশার জায়গাটা পূরণ করার জন্য বাংলাদেশের জনগণ এবং প্রত্যেকটি রাজনৈতিক দল, ছাত্র জনতা সকলের ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়। এবং এই সরকারের দায়িত্বে যারা আছেন, জনগণ তাদের উপর প্রত্যাশা করে তারা যেন জনগণের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়ক হিসেবে কাজ করে। এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিসেবে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল এই সরকারের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কিন্তু সহযোগিতা করে যাচ্ছি। তো এখন আপনি একটা সংস্কার অবশ্যই প্রয়োজন আছে, কারণ নির্বাচনকে যেভাবে আপনার আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্রশাসন বলেন, আপনার
নির্বাচন কমিশন বলেন, বিচার বিভাগ বলেন, প্রত্যেকটি সেক্টর কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ওই যে বললাম দলীয়করণ করেছে, তাদের মতো করে সাজিয়েছে। সেই জায়গায় ন্যূনতম কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়া এখন অনিবার্য হয়ে গিয়েছে। এই ন্যূনতম যে সংস্কার করতে যে কয়টা সময় লাগবে, যে কয়েকদিন সময় লাগবে, অবশ্যই সরকার সেই সময়টা নেবে। কিন্তু আগামী নির্বাচন কবে হবে জনগণ সেটা জানতে চায়। আগামী নির্বাচন কোন ডেটে হবে এটার একটা রোড ম্যাপ জনগণ চায় এবং জাতি চায়। কেন চায়? এখন আপনার সারা বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার চলে গিয়েছে, মানে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং তার দোসররা কিন্তু এখনো প্রশাসনের বলেন, বিচার বিভাগে বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সব জায়গায় এই আওয়ামী দোসররা কিন্তু এখনো কিন্তু মানে বৃহৎ তহবিলে কিন্তু তারা আছে। এত অন্তর্বর্তীকালীন সরকার যে এত সাফল করলো সচিবালয়ে, বিচার বিভাগে, বিভিন্ন জায়গায়, পুলিশের মধ্যে, তারপরেও আপনাদের এই আশঙ্কাটা দীর্ঘ 17 বছরের ঝঞ্ঝাট কিন্তু আপনি কয়েক মাসে তো চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, তো তার জন্য এখন কি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আছে এটা জনগণ তাদেরকে এবং রাজনৈতিক দল বিশ্বাস করছে এবং দ্রুত নির্বাচন এই কারণে প্রয়োজন, কারণ একটি নির্বাচিত সরকার তার কমিটমেন্ট বলেন সেটা তো জনগণের প্রতিনিধি সরকার হবে, তাই না? এটা তো হাসিনা আমিদামি স্বামী নির্বাচিত সরকার না, তাই না? তো সেই জায়গায় সেখানে জবাবদিহিতার জায়গা থাকবে, প্রশ্ন থাকবে, ডিবেট থাকবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনার সংস্কার হবে ধাপে ধাপে। কারণ সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা আপনি তো একবারে তো সব সংস্কার করে ফেলতে পারবেন না। তো এই জন্য সংস্কার আর নির্বাচন আপনি দুইটাকে একসাথে না দেখি, মানে একসাথে চলমান রেখে আপনাকে মানে সংস্কারকে কিছু রেখে মানে চলমান রেখে নির্বাচনকে আপনার ফাইনাল লক্ষ্য হিসেবে আপনাকে নির্বাচিত করতে হবে। এই কারণে, কারণ জনগণ তার ভোটের অধিকার ফিরে পেয়ে, জনগণ তার রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে চায়, জনগণ তার ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। সেক্ষেত্রে আমরা শুনে থাকি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যখনই বলে নির্বাচনের কথা তখন বলে যে আগামী যেই নির্বাচনটি হবে সেটি গণপরিষদ নির্বাচন। আর বিএনপি কি তাহলে এই বছরের মধ্যে সে গণপরিষদ নির্বাচনই চাচ্ছে নাকি একটা সরকার গঠনের নির্বাচন? এখন দেখেন আপনি মানে জাতীয় নাগরিক কমিটির ফর্মুলাটা হচ্ছে গণপরিষদ, পাশাপাশি সেটি সরকার হিসেবে কাজ করবে, পার্লামেন্ট হিসেবে কাজ করবে। নাগরিক কমিটি এরা নতুন একটি মানে দল গঠন করতে চাচ্ছে কিংবা করছে, হ্যাঁ, প্রক্রিয়াধীন আছে। হ্যাঁ, তাদের চাওয়া পাওয়া থাকতে পারে, তারা তাদের বক্তব্য বলতে পারে। হ্যাঁ, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার স্বার্থে আপনাকে সর্বশেষ ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে জনগণ কি চায়। জনগণ চায় তার ভোটের অধিকার ফিরে পেতে, জনগণ চায় তার স্বাভাবিক জীবনের নিরাপত্তা, জনগণ চায় এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই দুর্ভোগ থেকে নিরসন পেতে চায়, জনগণ তার স্বস্তি ফিরে পেতে চায়। কিন্তু আমরা কি দেখছি? আমরা কিন্তু দেখছি জনগণ কিন্তু এখনো ধোঁয়াশা এবং মানুষের মধ্যে এখনো কিন্তু আশঙ্কা যে আগামী দিনে কি হবে, আসলে কোন পথে হাঁটছে। এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। এই কারণে, কারণ আমি হয়তো বললাম তো আপনার এখনো দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান আছে। এই যে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু সাহেব বললেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু শহীদদের সাথে বেইমানি করবে, এটাই বাস্তবতা। কারণ তাদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছে একটা ফ্যাসিস্টের পতনের মাধ্যমে বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করার জন্য, গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য। সেই জায়গায় যত দেরি হবে ষড়যন্ত্রের প্রেতাত্মারা কিন্তু তত বেশি সুযোগ পেয়ে যাবে। এটা লস কিন্তু আলটিমেটলি দেশের হবে, দেশের জনগণের হবে। আমি এই প্রশ্ন আপনার কাছে আবার আসবো, আমি তার আগে একটু সতর্ক থাকতে হবে। মিরাজের কাছে যাই যে আপনাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে আপনাদের প্রতিনিধি আছে, 3 জন ছাত্র উপদেষ্টা আছে, তাদের সঙ্গে আপনাদের খুবই ভালো সম্পর্ক। কিন্তু এই যে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বা সরকারে যে ছাত্র উপদেষ্টা আছে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বা বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? একটি বিষয় আর হচ্ছে যে গণপরিষদ নির্বাচন, তারপরে আপনাদের যে ফর্মুলা, সেই ফর্মুলায় তো অনেকে
রাজি নাও হতে পারে, সেক্ষেত্রে কি করবেন? প্রথমত হচ্ছে দেখেন, এই ব্যাপারটি স্পষ্ট যে বর্তমান যেই সরকারটি গঠিত হয়েছে ইন্টারিম সরকার, এটি বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন সরকার। এই ধরনের সরকার ব্যবস্থা আগে বাংলাদেশে কখনো ছিল না। এখন আজকে ছাত্র উপদেষ্টা যে 3 জন রয়েছে, এই 3 জন কিন্তু আসলে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র কিংবা জাতীয় নাগরিক কমিটির কেউ নয়। এই 3 জন গণ অভ্যুত্থানের একটি অংশীজন হিসেবে সরকারে আছে, এটি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাপারটি, এটি আমরাও বিশ্বাস করি যে আসলে রাষ্ট্র ক্ষমতায় থেকে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে কোনো রাজনৈতিক দল তৈরি করে এটি নীতি বহির্ভূত এবং এই কাজটি করা বাংলাদেশে উচিত না। এখন আমরা দেখেন যে ব্যাপারটি বারবার বলা হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে যে রাজনৈতিক দলটি আসবে এটির সাথে সরকারের কোনো রকমের সম্পর্ক রয়েছে বলে অনেকে মনে করেন, কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে যে রাজনৈতিক দলটি আসবে এটির সাথে সরকারে থাকা ব্যক্তিদের কোনো ধরনের সম্পর্ক নেই এবং এই ব্যাপারে কেউ কোনো সুস্পষ্ট প্রমাণও দেখাতে পারবেন না। আমরা হচ্ছে রাজনৈতিক যে দলটি গঠন করতে যাচ্ছি সেজন্য কিন্তু আমরা আসলে সরকারের দিকে তাকিয়ে নেই। বাংলাদেশের রাজনৈতিক দল যেভাবে গঠিত হয়, যেটা একদম নর্মাল প্রক্রিয়া, আপনাকে জনগণের কাছে যেতে হবে, জনগণকে একুমুলেট করতে হবে। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য আপনাকে জনগণকে যখন একতাবদ্ধ হবে তখনই আসলে রাজনৈতিক দলটি হবে। যে কারণেই আসলে আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে প্রত্যেকটি থানা পর্যায়ে কিন্তু আমরা কমিটি দিচ্ছি। আমরা কিন্তু আসলে সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা নিচ্ছি না। দ্বিতীয় যে পয়েন্টটি হচ্ছে যে তার আগে একটা প্রশ্ন করে রাখি যে একটা বিষয় বারবারই আসছে যে এই উপদেষ্টারা আসলে আপনাদের দলে যোগ দেবেন কিনা। আপনারা যদি যে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দলটি তৈরি করতে যাচ্ছেন, আপনাদের সঙ্গে আসলে কি কথা চলছে তাদের, এবং তারাও কিন্তু স্পষ্ট করছেন না যে তারা স্পষ্ট করে বলছেন না যে না আমরা এই দলে যোগ দিব না। তারাও কথা হচ্ছে যে যদি যোগ দিয়ে তাহলে সরকারের পদ ছেড়ে দিয়ে যোগ দিব। জি, আমরা মনে করি যে এই যে নতুন যে দলটি হবে এই প্ল্যাটফর্মটি সকলের জন্য উন্মুক্ত হবে এবং যে কেউ এতে যোগ দিতে পারবে। যদি সরকার থেকে কেউ আমাদের এই দলে যোগ দিতে চায় তাহলে তাদেরকে আসলে সরকার থেকে পদত্যাগ করে এই দলে আসতে হবে। এই ব্যাপারটি আসলে স্পষ্ট। সরকারের থেকে নতুন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা এটি যেমন আমরাও চাই না এবং এটি বাংলাদেশের যে কনটেক্সট, বাংলাদেশের যে আইনি বিধিমালা রয়েছে সেটিও সমর্থন করে না। এটি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের প্রসঙ্গে দেখেন, নিপুণরা আপা যেটা বললেন যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন হতে হবে। গত 2 থেকে 3 মাস ধরে নির্বাচন নিয়ে কিন্তু অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে এবং সরকার থেকেও স্পষ্ট যেটি আমরা বার্তা পেয়েছি, মানে আপনাদের নিউজ মাধ্যম থেকে আমরা যেটি জেনেছি, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে ঐক্যমত্য গঠন না হয় তাহলে এই বছরের শেষে নির্বাচন হবে, আর যদি দলগুলোর মধ্যে ঐক্যমত হয় তাহলে হচ্ছে আগামী বছরের জুন জুলাই নির্বাচন হবে। অর্থাৎ সরকার কিন্তু একটি টাইমলাইন দিয়ে দিয়েছে যে এই বছরের শেষ কিংবা আগামী বছরের শেষে। এখন আমরা যেটা বলছি যে এই যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে আসলে মানুষ কিন্তু আসলে ভোট দিতে চায়। গত 15 বছর আমি নিজেও যেমন ভোট দিতে পারিনি, অনেকেই ভোট দিতে পারেনি। আবার যারা ভোট দিয়েছে তারা 100-200 ভোট একাই দিয়েছে একটা নির্দিষ্ট দলকে। তো যে কারণে আমরা বিশ্বাস করি যে এই যে মানুষের যে ভোট দেওয়ার যে অধিকার, এই অধিকারটি এটি যেন শুধু একটা সময়ের জন্য না হয়, শুধু একটা নির্বাচন কেন্দ্রিক না হয়। 2008 সালেও কিন্তু মানুষ উৎসব মুখরভাবে ভোট দিয়েছে, পরবর্তী 3টা ইলেকশনে কিন্তু মানুষ আর ভোট দিতে পারেনি। যে কারণে আমরা বলছি এই যে 2024-এর শেষ দিকে কিংবা 25-এর মাঝামাঝিতে যে নির্বাচনটি হবে, মানুষ যাতে শুধু এই নির্বাচনটিতেই ভোট দিতে না পারে, এই ভোটের যে কালচার, যে উৎসব মুখর পরিবেশ, এটি যাতে আসলে কন্টিনিউ থাকে। 5 বছর পরপরই যাতে মানুষ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট দিতে পারে। এখন হচ্ছে যদি আপনি সংস্কার না করে আপনার পূর্বের 15 বছরের ফেসিবাদী স্ট্রাকচার রেখে পূর্বের যে কাঠামো রয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোতে যদি আপনি বেসিক সংস্কার না এনে আপনি যদি শুধু নির্বাচন আয়োজন করেন তাহলে আমরা বিশ্বাস করি যে এটি এই ইলেকশনেই মানুষ ভোট দিতে পারবে, পরবর্তী ইলেকশনে মানুষ ভোট দিতে পারবে কিনা আসলে এটি একটা আশঙ্কা থেকে যায়। আচ্ছা, 6টা সংস্কার কমিশন, 5টা সংস্কার কমিশন, 4টা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দিয়েছে। এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়ন হতে কত সময় লাগতে পারে আপনার মনে হয়? এই ব্যাপারে আমরা যেটি বিশ্বাস করি যে সরকারের একটি আসলে নির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। যে আমরা যদি 2025 সালের মাঝামাঝিতে নির্বাচন করি তাহলে আগামী 3 মাস পরে আমরা স্থানীয় সরকার নির্বাচন করব। তারপর হচ্ছে আগামী 6 মাস পরে আমরা আসলে যে সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে কেন? আমরা মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে এই সরকারের জন্য একটা টেস্ট কেস। এই সরকার যদি স্থানীয় সরকার নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারে তাহলে আসলে সরকার একটা ধারণা পাবে যে তার কোন কোন সেক্টরে যে নির্বাচন নিয়ে তার আসলে ত্রুটি রয়েছে, কোন কোন সেক্টরে নির্বাচন কেন্দ্রিক আরো উন্নয়ন প্রয়োজন, আরো ডেভেলপমেন্ট প্রয়োজন। এটি হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটি যদি জাতীয় নির্বাচনের আগে হয় তাহলে হচ্ছে আসলে এখানে দলীয় প্রভাব মুক্তের বাইরে
এই স্থানীয় সরকার নির্বাচনটিকে আপনি রাখতে পারবেন। কারণ স্থানীয় সরকারে যারা আছেন, প্রতিনিধি আছেন, তারাই কিন্তু জনগণের একদম কাছাকাছি থাকে, জনগণের আপনাদের সুবিধা হবে দল গোছাতে। না, আমরা মনে করি আসলে আমরা কিন্তু আসলে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে যে দলটি আসবে, এই দল গঠন করার প্রক্রিয়ার জন্য যাতে সময়টা ক্ষেপণ হয়, এই ধরনের কোনো চিন্তাভাবনা কিন্তু আমাদের মাঝে নেই। এবং এই ধরনের স্থানীয় সরকারে যারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে তাদেরকে তাদের যে স্থানীয় পর্যায়ে তাদের যে যতটুকু কন্ট্রোল বা তাদের যতটুকু জনসমর্থন সেটা আপনারা কাজে লাগাতে পারবেন নতুন দল গড়ার ক্ষেত্রে, এরকম কি মনে হয়? বা এরকম কি আপনাদের ফর্মুলা মাথায় আছে কিনা? না, আমাদের এই ধরনের কোনো ফর্মুলা মাথায় নেই। স্থানীয় সরকার নির্বাচন এটি একটি কম্পিটিটিভ মাধ্যমে হবে, যে কেউ সেখানে প্রার্থী হিসেবে সে সেখানে দাঁড়াতে পারবে, তাকে জনগণ ভোট দিবে। তারপর কেউ যদি আমার নতুন রাজনৈতিক দলে যদি সে আসতে চায় সে স্বাগতম, সে যদি অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তার অ্যাফিলিয়েশন থাকে সেটি স্বাগতম। আসলে নতুন বাংলাদেশে আমরা এটাই চাই যে সকল দল তারা সবাই তার যার যার জায়গা থেকে সে নির্বাচন করতে পারবে, সে রাজনৈতিক দল করতে পারবে, সে রাজনৈতিক কার্যক্রম করতে পারবে। এই স্বাধীনতাটুকু, এই সাংবিধানিক অধিকারটুকু যাতে সব দলেরই থাকে, সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু এই গণঅভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। ধন্যবাদ। নিপুর আপা, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হলো যে আপনারা কি আসলে ছাত্রদের একদম যা যা চাচ্ছে তার একদম বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছেন কিনা? তারা চাচ্ছে একটা রাষ্ট্রপতির পরিবর্তন করতে, তারা চাচ্ছে সংবিধান পুনর্লিখন করতে, তারা চাচ্ছে জুলাই একটা ঘোষণাপত্র দিতে। মানে অন্য দুটো যদি আমি একটু বলি যে সাংবিধানিক জটিলতা আছে, কিন্তু জুলাই ঘোষণাপত্র দিতে তো কোনো সাংবিধানিক জটিলতা নেই। তাহলে আপনারা আসলে কি অনেক বেশি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছেন কিনা? বিষয়টা আপনি যদি মনে করেন মানে এটা আপনার থিঙ্কিং হতে পারে, হ্যাঁ, কিন্তু বিষয়টা আসলে সেটা না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো মানে দীর্ঘ অনেক সময় অনেক ক্রাইসিস মোমেন্ট, দেশের অনেক ক্রাইসিস মোমেন্টগুলো পার করেই কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে আছে, হ্যাঁ। তো সেখানে তাদের বিএনপির যে অভিজ্ঞতা কিংবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক ধরনের জটিলতা কিংবা ষড়যন্ত্র মোকাবেলা করা অনেক কিছু থাকে, হ্যাঁ। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যে প্রধান মানে এই রাষ্ট্রপতি পরিবর্তনের যে ইস্যুটা, সেখানে বিএনপি কথা বলেছে। এটা বিরোধিতা করা না, কিংবা ওরা চেয়েছে আমরা বিরোধিতা করলাম সেটা না। এখানে আপনি একটা সাংবিধানিক পদ আপনি যদি শূন্য করে ফেলেন, হ্যাঁ, তো সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে সেটা করবে, তার জন্য তো আপনাকে সংবিধানকে আগে সংশোধিত করতে হবে, তাই না? তো সেইটাও যদি আপনাকে করতে হয়, সেটা তো সংবিধান মেনে হয়নি। এটা তো গণঅভ্যুত্থান তো কখনোই সংবিধান মেনে হয় না। গণঅভ্যুত্থান কখন হয়? যখন একদম দেশ এবং জাতি এবং জনগণের বিরুদ্ধে কোনো ফ্যাসিজম কায়েম করা হয়, তার বিরুদ্ধে কিন্তু গণঅভ্যুত্থান হয়, হ্যাঁ। তো গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু আপনাকে সবকিছু তো একটা সিস্টেমেটিকভাবে তো এখন যেতে হবে। এখন আপনার গণঅভ্যুত্থান হওয়ার পরে আপনি যদি আবার মানে যা ইচ্ছা তাই আপনারা করতে চান কিংবা আমরা করতে চাই, তখন মানুষের ভিতর এক ধরনের অস্থিরতা কাজ করবে। রাজনৈতিক অস্থিরতা থেকেই কিন্তু দেশের আরো ক্রাইসিস মোমেন্টগুলো চলে আসবে, সৃষ্টি হবে। তো সেই জায়গা থেকে বিএনপি তার অভিজ্ঞতা থেকে, পূর্ব অভিজ্ঞতা থেকে বলেন এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে বলেন, সবকিছু থেকে বিএনপি মতামত দিয়েছে। আমাদের রাষ্ট্রের জন্য তো আপনি একজন আইনজীবী, রাষ্ট্রের জন্য তো প্রধান বিচারপতি পদটা খুবই গুরুত্বপূর্ণ। তাকে যেভাবে অপসারণ করা হলো কিংবা অন্যান্য বিচারপতিদের যেভাবে অপসারণ করা হলো, সেগুলো তো সংবিধান মেনে হয়নি। দেখেন, প্রধান বিচারপতির পদ যেটা করা হয়েছে সেখানে তো একটা সিস্টেমেটিক ওয়েতে করা হয়েছে। এখন সেটা কি হয়েছে, আপনার এখানে রাষ্ট্রপতি ছিলেন এবং রাষ্ট্রপতির ক্ষমতা বলে বা বিচার বিভাগের ক্ষমতা বলে এটা করা হয়েছে, ঠিক আছে। এখন রাষ্ট্রপতি আপনি অপসারণ করবেন, সেটা তো তার জন্য তো সংবিধানের মানে সংবিধানকেই করা হবে। সংবিধানের নীতি মেনেই তো আপনাকে ওইভাবে অপসারণ করতে হবে, কিংবা তার সময় মেয়াদ থাকা পর্যন্ত আপনি একটা পদ তো শূন্য করে দিতে পারেন না। আপনি আবার নতুন করে একজনকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, সেটা কোন এখতিয়ার বলে দেবেন সেটাও তো আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যেমন তেমন তো করতে পারেন না, কিন্তু বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কিন্তু সুযোগ ছিল।
এবং সেই সুযোগের মাধ্যমে কিন্তু করা হয়েছে। হ্যাঁ, তো এই জায়গাগুলো কিছু কিছু বিষয় আছে, এইগুলো তড়িৎ গতিতে চিন্তা ভাবনা না করে সুষ্ঠু সমাধানের মাধ্যমে কিভাবে এগিয়ে যাওয়া যায় এবং কিভাবে আমাদের সকলের ত্যাগের মাধ্যমে যে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা তৈরি করতে পেরেছি, এই বাংলাদেশকে আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণের বাংলাদেশ যেন আমরা সৃষ্টি করতে পারি, তার জন্য আমাদের সকলকে ঐক্যমতে থাকতে হবে। এখানে বিভেদের কোনো কারণ নাই, এখানে রাজনীতিতে বিতর্ক থাকবে, ডিবেট থাকবে, মতামত ভিন্ন মত এবং ভিন্ন দর্শনের মানুষ থাকবে, কিন্তু দেশের স্বার্থে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রপতি এবং সংবিধান ইস্যুটা যদি ধরি যে একটু জটিল, এটা প্রক্রিয়াগত একটা বিষয়, কিন্তু জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনাদের আপত্তির কারণ কি? না, আমাদের আপত্তির কারণ কি, আমরা আপনাকে জুলাই আপনার ঘোষণাপত্র যদি আপনি এটা করতে যান, ঠিক আছে, তাহলে আপনাকে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ এটাকে আপনার অসম্মান করা হবে। হ্যাঁ, তো একই দেশে দুইটা আপনার ঘোষণাপত্র, তো দুইটা স্বাধীন দেশে তো দুইটা ঘোষণাপত্র থাকা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে আমাদের মতামত দেয়া হয়েছে এবং সেটা যদি করতেও হয় তার জন্য সকলের মতামতের ভিত্তিতে কিভাবে করা যায় এটা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে এগ্রেসিভ হয়ে যাওয়া, আসলে এটা না, আপনার আমরা যেহেতু একটা নতুন সংস্কার চাই, পরিবর্তন চাই, এবং পরিবর্তিত বাংলাদেশে যদি নতুন করে কোনো কিছু চাপিয়ে দেয়া হয় সেটা কিন্তু কখনোই কাম্য হবে না। তো সেই জায়গা থেকে আমাদের যারা আমরা বিভিন্ন সেক্টরে দায়িত্বে আছি, পলিটিক্যাল পার্টি বলেন, আপনার সমাজকর্মী বলেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন কিংবা সরকারে যারা আছেন, আমাদের প্রথমে দেশের স্বার্থ এবং জনগণের অধিকারকে মাথায় রেখে আমাদেরকে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে। নিপুণাপা বলছেন যে অনেকটা অ্যাগ্রেসিভ, অনেক ক্ষেত্রে তড়িৎ সিদ্ধান্ত না নিয়ে আসলে প্রক্রিয়াগত ওয়েতে যাওয়ার জন্য, এবং আপনারা কি আসলে এই জুলাই ঘোষণাপত্রের আগে অনেকটা তড়িৎ সিদ্ধান্ত নিলেন কিনা? আমরা সম্ভবত 28 ডিসেম্বর বা 29 ডিসেম্বর ঘোষণা দিলেন, 31 ডিসেম্বর নাও অর নেভার জুলাই ঘোষণাপত্র দিতে হবে, সেই ক্ষেত্রে কনসালটেশন কতটুকু ছিল এবং অনেক ক্ষেত্রে আপনারা তড়িৎ গতিতে যাওয়ার কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মত পার্থক্য, এই বিভেদগুলো তৈরি হচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন। আর সাথে নিপুণাপা বলেছেন যে ৭১-এর স্বাধীনতা যুদ্ধকে অসম্মান করা হবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে, আর এই দেশ এক দেশে তো দুইবার ঘোষণাপত্র হতে পারে না। দেখেন, প্রথম প্রশ্নটি হচ্ছে একটি গণ অভ্যুত্থান হওয়ার পর এবং সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী রেজিমের পতনের পর সেই গণ অভ্যুত্থানের কিন্তু একটা স্বীকৃতি থাকে, একটা মানে ঐতিহাসিক একটা ভিত্তি থাকা লাগে। তো যে কারণে আমরা যেটা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ৫ মাস হয়ে গেলেও এটি সরকার থেকেও এই ধরনের ঘোষণাপত্র দেওয়ার, যেটি আসলে দালিলিক ঐতিহাসিক ভিত্তি হিসেবে কাজ করবে, সরকার থেকে যেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তেমনইভাবে বড় বড় রাজনৈতিক দল থেকে শুরু করে এক্সিস্টিং সকল রাজনৈতিক দল থেকেও কোনো ধরনের এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। যে কারণে আসলে ছাত্ররা বাধ্য হয়েছে যে এই ধরনের একটি ঘোষণাপত্র তারা আসলে দেওয়ার জন্য এই জুলাই গণ অভ্যুত্থানটিকে একটি ঐতিহাসিক দালিলিক প্রমাণ হিসেবে রেখে দেওয়ার জন্য। পরবর্তীতে আসলে ছাত্ররা যখন এই ধরনের একটি সিদ্ধান্ত নেয়, পরবর্তীতে ৩১শে ডিসেম্বর আমাদেরকে জানানো হলো যে এটি আসলে একপাক্ষিকভাবে না হয়ে একটি সর্বদলীয় ঐক্যের মাধ্যমে এটি করা হবে। তো যে কারণে আসলে আমরা বিশ্বাস করি যে যদি কোনো রাজনৈতিক দল পরবর্তীতে এটিকে আসলে বিরোধিতা করে, তাহলে আসলে সেটি আসলে জাতির সাথে এক ধরনের বেইমানি হবে। কারণ যেহেতু ছাত্ররাই কিন্তু ঘোষণা দিয়ে দিত ৩১ তারিখ, সরকার থেকে যখন বলা হয়েছে যে সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে করা হবে, সেজন্য আমরা আমাদের প্রোগ্রাম স্থগিত করে মার্চ ফর ইউনিটি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আপনার দ্বিতীয় প্রশ্নটি ছিল আসলে যদি জুলাইয়ের ঘোষণাপত্র হয় তাহলে এটি আসলে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ ছিল যেটি 71-এ হয়েছিল সেটির সাথে আসলে সাংঘর্ষিক কিনা। আমরা কিন্তু সবসময় বলে আসছি যে 1947 সালের পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, বাংলাদেশের ইতিহাসে এটি হচ্ছে আমাদের সবচেয়ে গৌরবময় একটি অর্জন 1971, আর 2024 এটি হচ্ছে 71-এর আসলে ধারাবাহিকতা। 1947, 1971, তারপর 1990 সালের যে আসলে বঞ্চনা, যে আসলে এই যে বঞ্চনার ধারাবাহিকতা এসে 24 এসেছে, যে কারণে আসলে আমরা মনে করছি যে 24 হচ্ছে 71-এর ধারাবাহিকতা। 71 এবং 24 প্রশ্ন করি, জি জি, মানে এটা খুব ভালো লাগলো। মানে আমি বারবারই শুনি যে 1947 থেকে আপনারা শুরু করতে চান, এটা মানে
জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে মানে মাহফুজ আলম বা নাসিরউদ্দিন পাটোয়ারি এটা বলার পর থেকে এটা আসলে অনেক বেশি চর্চিত। আপনারা 47 থেকে কেন এক্স্যাক্টলি শুরু করতে চান? এক্স্যাক্টলি দেখেন 1947-এর যে পাকিস্তান আন্দোলন ছিল, সেই পাকিস্তান আন্দোলন যদি না হতো তাহলে আসলে দেশ ভাগ কিন্তু হতো না। এখন যদি আপনার দেশ ভাগ না হতো তাহলে আজকে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশ নামক যে ভূখণ্ডটি ছিল এটি আজকের কাশ্মীরের যে অবস্থা, আমরা কিন্তু আসলে ওই রকম একটা ভূখণ্ড বা ওই রকম একটা টেরিটরির মধ্যে থাকতাম। মানে এটা তো খুবই নতুন আলোচনা। 5 আগস্টের পরে কেউ যদি চায় যে 1905 সালে বঙ্গভঙ্গ থেকে শুরু করতে, সেটা কি তারা পারবে কিছুদিন? যে আপনার আমাদের এই বাংলা ভূখণ্ডের যে বাংলা ভূখণ্ডের ইতিহাস কিন্তু সেই প্রাচীন আমল থেকে, আপনি এটির যে লিগাসি, এটির যে কন্টিনিউটি, আপনি কিন্তু প্রাচীন আমল থেকে এটিকে টানতে পারবেন, একদম আমাদের সিপাহী বিপ্লব থেকে শুরু করে 2024-এর গণ অভ্যুত্থান পর্যন্ত। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটি বলি যে জুলাইয়ের যে ঘোষণাপত্রের কথা আমরা বলি, আপনি ঘোষণাপত্র দেওয়া মানে এটি 71-এর সাথে কন্ট্রাডিক্টরি না। আপনার বিশ্বের অসংখ্য দেশ রয়েছে, আপনি যদি হচ্ছে ফরাসি রেভলিউশনের কথা বলেন, তো সেখানে ফরাসি বিপ্লব শুরু হয়েছে 1789 সালে, তারা কিন্তু তাদের ঘোষণাপত্র দিয়েছে 1792 সালে, 3 বছর পরে। এখন কেউ যদি মনে করে যে 5 মাস পার হয়ে যাওয়ার পর জুলাই ঘোষণাপত্র দরকার নেই, সেটি আসলে সেটি একটি অমূলক প্রশ্ন, যে কারণে আমরা বলছি যে জুলাইয়ের ঘোষণাপত্র লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাপারটি আসে গণপরিষদ ইলেকশন। আমরা কেন বলছি গণপরিষদ ইলেকশন? আমরা আসলে এই ব্যাপারটিতে আসলে একটা ঐক্যমত এই জন্য দরকার যে দেখেন, সংবিধান সংস্কার কমিশনটি যখন গঠিত হয় তখন কিন্তু আসলে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন যে এই সরকার কে, তাকে ম্যান্ডেট কে দিয়েছে এই নতুন কনস্টিটিউশন তৈরি করার জন্য। নতুন কনস্টিটিউশন তৈরি করার জন্য গণপরিষদ নির্বাচন লাগবে, তিনি একদম শুরুর দিকের এটি বক্তব্য। দ্বিতীয়ত হচ্ছে আপনার পয়েন্ট দেখেন, সংবিধান সংস্কার কমিশনে আমরা পত্রিকা থেকে যতটুকু জানতে পেরেছি যে বিএনপি থেকে তারা 62টি আসলে সংস্কার প্রস্তাবনা দিয়েছে। আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশনে যেখানে 153টি আর্টিকেল রয়েছে, সেখানে যদি আপনি 62টি জায়গায় যদি আপনি সংস্কার চান, তাহলে তো আপনি তো আসলে এটি সংবিধানের যে 2/3 অ্যামেন্ডমেন্ট বা হচ্ছে ভোটাভুটির মধ্যে পারবেন না। আপনি 62টি জায়গায় যখন সংস্কার চাচ্ছেন, তার মানে আপনিও সংবিধানের একটা বৃহৎ জায়গায় একটা সংস্কার চাচ্ছেন। তাহলে এই সংস্কার তো আপনি আসলে যে পার্লামেন্টের যে ভোটাভুটি, যে 2/3 মেজরিটি দিয়ে আপনি এটা অ্যামেন্ডমেন্ট করতে পারবেন, অ্যামেন্ডমেন্ট করে ছোট্ট জায়গায় পরিবর্তন আনতে পারবেন। কিন্তু সংস্কার করতে হলে বা এই বিশাল পরিবর্তন আনতে হলে আপনাকে কিন্তু গণপরিষদ লাগবে। যে কারণে আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে একদম শুরু থেকেই বলে আসছি যে এই যে বর্তমান যে সংবিধান, এই সংবিধান যখন গণরায়ের বিরুদ্ধে গিয়েছে, এই সংবিধান 5 আগস্ট আসলে বাতিল হয়ে গিয়েছে। এই সংবিধানকে এক ধরনের জোর করে টিকিয়ে রাখা হয়েছে। যে কারণে আমরা বলছি যে আগামীর যে নির্বাচন, সেটি হবে প্রথমে গণপরিষদ নির্বাচন, এবং এই গণপরিষদ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা একটি নতুন সংবিধান প্রণয়ন করবে, তারপরে হচ্ছে তারা পার্লামেন্ট হিসেবে কাজ করবে। ছোট করে যদি বলতেন যে আপনি এই যে 62টি আর্টিকেল পরিবর্তনের বা 62টি সংস্কার যদি চায়, সেটা তো আসলে অনেক বড় সংস্কার, এটা আসলে সংবিধানে কিছুই থাকে না, নতুন করে লেখারই একটা প্রয়োজনীয়তা হয়। তাহলে আপনারা কনভিন্স করতে পারছেন না কেন বিএনপিকে যে একটা সংবিধান পুনর্লিখনের জন্য? আপনার কি মনে হয় যদি ছোট্ট করে বলেন? দেখেন, কনভিন্সের বিষয়টি হচ্ছে আসলে একটা জায়গায় তো আপনাকে আসলে দিন শেষে একমতে আসতে হবে। তো এক্ষেত্রে আমরা বিশ্বাস করি আসলে জনগণ যেটা চায় এবং সেই জায়গায় ঐকমত্যটা হতে হবে। যেমন হচ্ছে দেখেন, ছাত্ররা চেয়েছিল যে আসলে যে রাষ্ট্রপতির পদত্যাগ করতে হবে এবং নতুন রাষ্ট্রপতি প্রয়োজন হবে, যেহেতু উনি ফেসিবাদী একটা সিস্টেমের মধ্যে রাষ্ট্রপতি হয়েছেন। এখন ওই জায়গায় আপনি যদি ঐকমত্য বলতে এটা বুঝান যে বিএনপি বলছে যে রাষ্ট্রপতি এ পদত্যাগ আমরা চাই না, এখন আপনি তো ওই একতা বা ঐক্যর কথাটা যদি আপনি যদি ছাত্রদের সাথে এসে আসেন যে হ্যাঁ আমরাও রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি চাই না যিনি ফেসিবাদী কাঠামোয় আছেন, তাহলে ওইটাও কিন্তু ঐকমত্য হচ্ছে। ছাত্ররা জুলাই ঘোষণাপত্র চেয়েছে, বিএনপি যদি বলতো, অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি বলতো আমরাও ঘোষণাপত্র চাই, তাহলে আপনার একতাটা কিন্তু এখানেই চলে আসছে। আমার স্পেসিফিক কোশ্চেনটা হচ্ছে যে আপনারা কেন বিএনপিকে কনভিন্স করতে পারছেন না? মানে আমি আসলে যেটা জানতে চাচ্ছি যে আপনারা কি এত বেশি অ্যাগ্রেসিভ মাঝে মাঝে হয়ে যাচ্ছেন বক্তব্য বিবৃতিতে, যে সেটা আসলে অন্য রাজনৈতিক দলগুলোর নেগোশিয়েট করার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে? না, আমরা মনে করছি যে দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিছু রাজনীতি থাকে, তাদের ভিতরকার পলিটিক্স থাকে। তো সেক্ষেত্রে আসলে এই বড় রাজনৈতিক দল আসলে তারা, আমাদের যেটা উচিত সেটা হচ্ছে ডায়লগে আসা উচিত এবং জনগণ কি চায় দেশের স্বার্থে, সবার আগে আসলে একতাটা হবে আসলে দেশের স্বার্থে। বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশ ইস্যুতে কোনটা আমার জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জনগণের জন্য কোনটা আসলে প্রাসঙ্গিক, সেই প্রশ্নে একতাবদ্ধ হতে হবে। যে কারণে আমরা আসলে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই, তারাও যাতে আসলে বাংলাদেশের প্রশ্নে তারা যাতে সবাই একতাবদ্ধ হয়। ঠিক আছে নিপুণ আপা, এই যেই তথ্যটি তিনি দিলেন, 62টি সংস্কার যদি আপনাদের সংবিধানে করতেই হয়, তাহলে এই সংবিধানে কিছু থাকেই না। সেই ক্ষেত্রে আপনারা মানে লেস দ্যান হাফ বাট 40%ই মনে হচ্ছে যে সংবিধানে পরিবর্তন চাচ্ছেন, এত বৃহদাংশে পরিবর্তন, তাহলে পুনর্লিখনে আপনাদের আপত্তি কেন? দেখুন, আমি আপনাকে বলি যে আমরা যে সংস্কার কমিশনকে আমরা যে প্রস্তাবনা দিয়েছি, সেটা যে শুধু যে সংবিধানের
সংবিধান সংস্কার সেটা না, ইন টোটাল 6টা কমিশন গঠন করা হয়েছে। সেই 6টা কমিশনে আমাদের 62টা প্রস্তাবনা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এই বর্তমান সরকারের সংস্কার কমিশন যে সংস্কারগুলোর কথা প্রস্তাব দিয়েছে সকলের সাথে মতামতের ভিত্তিতে, সেই প্রস্তাবনাগুলো কিন্তু আমাদের এই জুলাই বিপ্লবের আগে 13ই জুলাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান তিনি জাতির উদ্দেশ্যে আপনার 31 দফা রাষ্ট্র মেরামতের 31টি দফা দিয়েছেন। সেখানে কিন্তু এই বর্তমান সরকার সংস্কার কমিশনের প্রস্তাবিত সংস্কারগুলো কিন্তু ওই সংস্কারগুলোর সাথে ম্যাচ করে, ঠিক আছে, সেম। তো সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে যে কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হলে অবশ্যই একটা প্রক্রিয়া মাধ্যমে আপনাকে নিতে হবে, এবং নির্বাচিত সরকার দিয়ে যে পরিবর্তন যা তার স্থায়িত্ব এবং তার ডেপথ যতটা মানে গভীর হবে সেটা দেশ এবং জাতির জন্য মঙ্গলকর হবে। সেটাই তারা গণপরিষদ নির্বাচন যদি চায়, অনির্বাচিত সরকার দিয়ে যদি আপনি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে যদি মীমাংসা করতে চান সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। কারণ আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশের রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ। সেই জনগণের মালিকানা দীর্ঘ 17 বছর যাবৎ আত্মসাৎ করে নিয়েছিল শেখ হাসিনা, এবং একটা গণ অভ্যর্থনা হয়েছে, সেটা কিন্তু কয়েকজনের মাধ্যম দিয়ে হয়নি। এখানে ছাত্র জনতা, কৃষক শ্রমিক জনতা, এখানে সাধারণ জনগণ, এখানে আপনার নারী পুরুষ শিশু প্রত্যেকটি গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের এখানে ভূমিকা আছে। তো সেই জায়গা থেকে আমি আপনি একটা চেয়ে বসলাম আর হয়ে যাবে, তাহলে তো ওই একই ফ্যাসিবাদের কায়েম হলো, তো ওই একই শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, সেই জায়গা থেকে জনগণ কিন্তু আশাহত হয়ে যাবে। তো জনগণ যেন আশাহত না হয় সেই কারণে আমার প্রশ্নটা খুবই স্পষ্ট, সেটা হলো যে 62টি সংবিধান যদি মানে 62টি সংস্কার যদি করতে হয়, সংবিধান না, এটা সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটা পর্যায়ক্রমে হবে, সেটা চলমান প্রক্রিয়া। আমি বারবার করে বলছি সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা আপনি একদিনে করতে পারবেন না, এটা দীর্ঘমেয়াদী। আপনার কখনো কখনো কোনো সংস্কার করাই লাগবে না, অটো হয়ে যাবে, কিন্তু আপনার প্রস্তাবনায় কিন্তু আছে, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড। আর কখনো সংস্কার আর হচ্ছে নির্বাচন আপনি এক মাপদণ্ডে মাপতে পারবেন না। কিছু কিছু মানুষ বলছে যে আগে সংস্কার প্রয়োজন তারপরে নির্বাচন। হ্যাঁ, তো সংস্কার কবে হবে শেষ, তাই সেটাকে আপনি মেয়াদ ঠিক করে দিতে পারবেন? কখনোই না। তো একটা কাঠামো ঠিক রাখার জন্য নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সকলের অংশগ্রহণমূলক একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করে দ্রুত নির্বাচনটা দেওয়ার এই কারণে প্রয়োজন, কারণ জনগণ তার ভোটের অধিকার ফিরে পেতে চায়। আমি আপনাকে পরের প্রশ্নটা আপনাকেই করব, সেটা হলো যে আপনারা শুধুমাত্র যে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সঙ্গে মতবিরোধ দেখাচ্ছে তা না, এখানে একটা কথা আছে, ওরা আমাদের ছোট ভাই। হ্যাঁ, তারা মানে তারুণ্যের উত্তাল ঢেউ নিয়ে আপনার রাজপথে বুক চিতিয়ে দিয়েছে। একজনের মৃত্যু যদি গুলিবিদ্ধ হয় আর একজন দাঁড়াবে, এই সাহসটা তারা দেখিয়েছে। এবং প্রত্যেকটি রাজনৈতিক দল পিছন থেকে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ ছিল, এবং একটা পর্যায়ে আমাদের সাধারণ জনগণ এর সাথে সম্পৃক্ত হয়। হ্যাঁ, তো এই ক্রেডিট ছাত্র জনতার যেমন প্রত্যেকটি রাজনৈতিক দল জনতা সকলে, এই জায়গাতে আমাদের কোনো বিভেদ নাই। আমাদের ওই জায়গাগুলোতে কনফ্লিক্ট হয়ে যায় যেখানে মানে একটা সুন্দর প্রক্রিয়াকে আমরা তো অনেক সময় তো নিজেরাও তো পথ বিভ্রান্ত হয়ে যায়, হই না? রাজনৈতিক দলগুলোও তো হয়। তো এই যে প্রেতাত্মারা মানে দোসর কি বলে স্বৈরাচার ফ্যাসিবাদের দোসররা এখনো কিন্তু মানে অতপ্রতভাবে কিন্তু তাদের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে যে বাংলাদেশের এই ইউনিটি কিংবা বাংলাদেশের এই বিপ্লবের ফসল যেন বাংলাদেশের জনগণ ভোগ করতে না পারে। আমি আপনাদের প্রশ্নটা করি, সেটা হলো যে আপনারা শুধুমাত্র তাদের সঙ্গে পথপার্থক্য থাকতে পারে, ইটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি, বাট
আপনারা দেখছি যে জামায়াত ইসলামের সঙ্গে আপনাদের মানে বড় করা সমালোচনার জায়গায় আছে, বিশেষ করে ছাত্রদল শিবিরের উপরে আপনাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। মানে সেটা ঠিক আছে, ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, খুবই ভালো কথা, কিন্তু আপনারা তো জোটও করেছিলেন জামাতের সঙ্গে, তখন এই প্রশ্নটা কেন মাথায় আসেনি? দেখেন, জামাত ইসলামীদের সাথে তো আমাদের আদর্শগত মিল না, এটা কখনো ছিল না, ঠিক আছে। তাদের সাথে আমাদের একটা নির্বাচনী জোট ছিল, হ্যাঁ। তো সেই জায়গাতে এটা আপনি যখন রাজনীতি করবেন, আপনাকে একটা অ্যালায়েন্স যখন তৈরি হবে, হ্যাঁ, তখন আপনারা জোট করতে পারেন। তো ওটা ছিল আমাদের নির্বাচনী জোট, হ্যাঁ। তো এটার সাথে এটা কেন করলেন, একটা প্রশ্ন থাকতেই পারে। আমি ব্যক্তি নিপুণকে নিয়ে নানান মানুষের নানান মতামত থাকতেই পারে, বক্তব্য, তাই বলি কি আমার কাছ থেকে আমি বিরত থাকবো? আমি তো থাকবো না। মানে ক্যাবিনেট ভাগাভাগি যখন আপনারা করেছেন, তখন তো আসলে জামাতের তখনও তো প্রশ্নবিদ্ধ আরো বেশি ছিল, যারা আপনাদের ক্যাবিনেটে ছিলেন তাদের কিনা তো আরো বড় ৭১-এর সময় নিয়ে প্রশ্ন ছিল। সময়ের সাথে সাথে যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ৮-৯ বছর যে কারাবন্দী করে রাখা হয়েছে, হ্যাঁ, তার সে যে নির্দোষ, সেটা তো এই স্বাধীন বাংলাদেশের আপনার এই বিচারালয়েতে সেটা প্রতিষ্ঠিত হলো, ঠিক আছে। এবং বিগত দিনে যখন ৪ দলীয় জোট ক্ষমতায় আসে বিএনপি ১-৫-এ, তখন জামাত ইসলাম সহ কিন্তু তারা ক্যাবিনেট গঠন করেছে। এটা নির্বাচনী অ্যালায়েন্স ছিল, সেইভাবে তারা গঠন করেছিল। কিন্তু তার মানে এটা না যে বিএনপি জামাত ইসলামের আদর্শকে ধারণ করেছে কিংবা জামাত ইসলাম বিএনপির আদর্শকে ধারণ করেছে, এটা নয়। ঠিক আছে, আদর্শের কথা যখন আসলো, তখন আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনাদের জাতীয় নাগরিক কমিটি এটা ৫ মিশালের প্ল্যাটফর্ম, এখানে নানা আদর্শের মানুষ আছে, রাইট উইং, লেফট উইং, সেন্ট্রিস্ট, সেন্ট্রাল রাইট, সেন্ট্রাল লেফট, সব ধরনের মানুষ আছে। এরকম ৫ মিশালি জায়গায় কি আসলে একটা স্ট্রং ভিত্তি কি থাকে একটা রাজনৈতিক দল গঠন করার জন্য, যে ভিত্তির প্রয়োজন হয়? দেখেন, আমরা যদি নতুন রাজনৈতিক যে বন্দোবস্তের কথা বলছি, বাংলাদেশকে যদি আমরা নতুন করে পুনর্গঠন করতে চাই, তাহলে আমাদেরকে আসলে সব শ্রেণীর মানুষকে কিন্তু একটা সুতায় নিয়ে আসতে হবে, মানে একটা জায়গায় নিয়ে আসতে হবে। সেই জায়গাটা হচ্ছে যে বাংলাদেশ প্রশ্নে সবার একতাবদ্ধ। এই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটিতে একজন হচ্ছে কট্টর লেফটিস্ট যেমন আছে, সেখানে আবার একজন রাইটিস্টও আছে, আবার সেন্ট্রিস্টও আছে। যে কারণে আমরা আমাদের মূলনীতি বা মতাদর্শ হিসেবে আমরা যেটি বলছি যে আমরা হচ্ছে একটি সেন্ট্রিস্ট ধারা একটি রাজনীতি করতে চাই। যেই সেন্ট্রিস্ট ধারার অধীনে কেউ যদি ধরেন আগে পূর্বে হয়তো বা জামাত শিবিরের সাথে সে সম্পৃক্ত ছিল, কিন্তু সে যখন নাগরিক কমিটিতে আসছে, তার কিন্তু তার পূর্বের যে পরিচয় সেটি কিন্তু আসলে ত্যাগ করে সে এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে আছে। এরকম যিনি কোনো ছাত্র ইউনিয়ন কিংবা ছাত্র ফেডারেশন থেকে যদি সে জাতীয় নাগরিক কমিটিতে আসে, তাহলে তার পূর্বের পরিচয়টি ত্যাগ করেই কিন্তু সে জাতীয় নাগরিক কমিটিতে এসেছে। আমরা এই কাজটি এই কারণে আমরা আসলে এইকে আমরা সফলতা হিসেবে দেখছি যে জাতীয় নাগরিক কমিটি এমন একটা প্ল্যাটফর্ম বাংলাদেশের ইতিহাসে যেটি আসলে সব ঘরানার মানুষকে একটা জায়গায় নিয়ে আসতে আসলে সক্ষম হয়েছে। সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত সমস্যা নেই, সমস্যাটা হবে যে আপনাদের, আমি যেটা প্রশ্ন করছি যে আপনারা যখন একটা রাজনৈতিক দলের দিকে যাবেন, আপনাদের একক কোনো ক্যারিজমেটিক তেমন কোনো ব্যক্তিত্ব নেই যিনি আসলে এটাকে কম্বাইন রাখতে পারবেন, আপনাদের কোনো আইডিওলজিক্যাল কনসেপ্ট নেই যেটার ভিত্তিতে সবাই একতাবদ্ধ থাকবে, সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে কিনা ছোট করে যদি বলেন? আমরা বিশ্বাস করি যে নতুন যে রাজনৈতিক দলটি হবে, সেই দলে আসলে একটা একক ক্যারিজমেটিক লিডারের মাধ্যমেই কিন্তু একটা রাজনৈতিক দলের উত্থান ঘটে। তো আমরা বিশ্বাস করি যে আমাদের সেই ধরনের লিডার বা সেই ধরনের কেপাবল জাতীয় নাগরিক কমিটিতে অসংখ্য সদস্য আছে। আমরা মনে করি যে আমরা এটি পারবো, আমরা সক্ষম হব সবাইকে এক সুতায় বেঁধে রাখতে, এবং সেই লিডারশিপের জায়গাটি আসলে আমরা ধরে রাখতে পারবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই আজকে না, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি বলেছেন যে এই যদি জনগণ যদি বৃহত্তর স্বার্থ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য মানতে না পারে, মানে আমি বলতে চাচ্ছি যে সরকারের যদি যে ধৈর্যটা দেখানো দরকার সেটি যদি না মানতে পারে, সেই ক্ষেত্রে তারা আসলে মানে তাদের আরও বেশি থাকা উচিত ধৈর্য এবং সহনশীলতা। আপনার কি মনে হয় যে উপদেষ্টা পরিষদে যারা আছেন, আমি বুঝাতে পারছি কিনা, তারেক রহমান বলছেন যে যারা সরকারে আছেন তাদের আরও বেশি ধৈর্যশীল এবং সহনশীল হওয়া প্রয়োজন, আর যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করেন, সেক্ষেত্রে তাদের ধৈর্যের অভাব তারা দেখাচ্ছেন কিনা, এবং উপদেষ্টা পদে থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার সবার সমর্থনের সরকার, এটা কি প্রতিক্রিয়াশীল আচরণ কিনা?
আমরা মনে করি যারা প্রফেশনাল জায়গায় থাকে, বিশেষ করে বাংলাদেশের মতো একটি একদম গুরুত্বপূর্ণ রাষ্ট্রে, তারা হচ্ছে রাষ্ট্রের আমাদের রাষ্ট্রটি পরিচালনা করছে, সেই জায়গা থেকে তাদের সকলের আচরণ হওয়া উচিত সেটি আসলে সাংবিধানিক যে কাঠামো রয়েছে সেই কাঠামোয় তাদের আচরণ হওয়া উচিত। প্রতিক্রিয়াশীল যে অবস্থা বাংলাদেশে বর্তমানে তৈরি হয়েছে সেটি থেকে আসলে বের হয়ে প্রফেশনাল যে জায়গাটা আছে সেই জায়গায় তাদেরকে ফিরে আসা উচিত। আমরা দেখছি যে কোনো ইস্যুতে যেমন অনেক বেশি বাংলাদেশ বর্তমানে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে। মানে আমার একটা ফেসবুক পোস্ট নিয়েও দেখা যাচ্ছে নিউজ হচ্ছে, যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সময় টিভিতে নিউজ হচ্ছে যে উপদেষ্টা যে ফারুকী তিনি ফেসবুক পোস্টে কি লিখেছেন। আসলে এটা তো তিনি যেমন উপদেষ্টা একজন, তার কিন্তু আসলে ফেসবুকে প্রতিক্রিয়া জানানোরও তেমন দরকার নেই, তিনি সেটা অফিসিয়াল একটা স্টেটমেন্ট দিবেন তার মন্ত্রণালয় থেকে। ঠিক তেমনই সংবাদ মাধ্যমগুলোরও আসলে ওই জায়গা থেকে সরে আসতে হবে যে একজন মানুষের ফেসবুক কিংবা আসলে তার সোশ্যাল মিডিয়া এটা তার আসলে একটা ব্যক্তিগত জায়গা। সংবাদ মাধ্যমগুলো তো সেখান থেকে সরার উপায় নেই, কারণ হচ্ছে যে একটা জুলাই অভ্যুত্থানটাই হচ্ছে ফেসবুকের মাধ্যমে, আপনারা যে কর্মসূচি দিয়েছেন সেগুলো ফেসবুকের মাধ্যমে, আপনারা এখনও সংবাদ মাধ্যমকে না জানিয়ে জাতীয় নাগরিক কমিটি কিংবা সমন্বয় একটা ফেসবুক পোস্ট দেন যে আমরা অমুক দিন অমুক কর্মসূচি পালন করব। না, আমি বলছি আসলে দুইটা জায়গা থেকে, মানে সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরও যেমন যে অফিসিয়াল যে মেনটেনেন্স যে রুলস রেগুলেশন আছে সেটা ফলো করা উচিত, এবং সংবাদ মাধ্যম থেকেও এই ব্যাপারটাকে আসলে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসা উচিত। সংবাদ মাধ্যম হচ্ছে একটা রাষ্ট্রের হচ্ছে আয়না, তারা হচ্ছে সব কিছু মানে পরিষ্কারভাবে ফুটিয়ে তুলবে এবং জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করার জন্যই সংবাদ মাধ্যম। যে কারণে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে দুই জায়গা থেকেই একটা গুরুত্বপূর্ণ রুল যখন প্লে হবে তখন আসলে দায়বদ্ধতার জায়গাটি তৈরি হবে। জি নিপুণ আপা, আপনার কাছে আমার প্রশ্ন যে আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, আগামী নির্বাচন ইউনিসের অবৈধ সরকারের অধীনে হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় দিতে হবে, এটা মোহাম্মদ আলী আরাফাত বলেছেন। আবার কিছুদিন আগে আমরা দেখেছি হাসান মাহমুদ আওয়ামী লীগের এক সময়কার পররাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রী ছিলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে তারা তৈরি এমন বক্তব্য দিয়েছেন। মানে আপনাদের যে আসলে এক ধরনের মানে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জায়গায়, সেক্ষেত্রে কি আসলে আওয়ামী লীগ অনেক ধরনের সুযোগ নিচ্ছে কিনা? আমাদেরকে মানে আপনাদের যে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জায়গা, বা যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা হতে পারে। না, কেন আমি নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা হতে পারে, কারণ কি যে নাগরিক আপনার 30 সেকেন্ড আছে, নাগরিক নাগরিক কমিটিতে 137 জন খুব সম্ভবত প্রশাসনের লোক আছে। হ্যাঁ, তো আপনি 137 জন প্রশাসনের লোক রেখে আপনি নিরপেক্ষ, মানে তাহলে কি একটা দল গঠিত হচ্ছে প্রশাসনের লোক দ্বারা, এই প্রশাসনের লোকগুলো আগামী দিনে নির্বাচনে কতটা সক্রিয়ভাবে মানে মানে কি বলে আপনার নিরপেক্ষভাবে নিরপেক্ষতা দেখায় কাজ করবে, এখানে একটা প্রশ্ন থাকে। এই নাগরিক কমিটির 3 জন মানে প্রতিনিধি যারা সরকারে আছেন, সেই জায়গা থেকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। এই জায়গা থেকে আমাদের দলের মহাসচিব তিনি বলেছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কোনো দল গঠন হয় তাহলে সেখানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে, এবং সে সরকারের প্রশ্ন, এবং তার অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন যে সম্ভব নয় সেটা আবারও কিন্তু প্রশ্ন চলে আসবে। আওয়ামী লীগকে কোনো স্পেস দিবেন না আপনারা? কখনোই না। আমরা তো দেশের সাথে জনগণের সাথে গণতন্ত্রের প্রশ্ন আমরা এক অভিন্ন। আমি বিশ্বাস করি এখানে নাগরিক ঐক্য সহ সকল রাজনৈতিক দলও একমত। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।